শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব পরিমিতি 16.3। 16.3 অনুশীলনী খুবই ছোট এবং খুবই সহজ। শুধুমাত্র চারটা সূত্র দিয়ে আমরা পুরো অনুশীলনীটা শেষ করব। এই চারটা সূত্র কি কি? আমরা যদি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরি, এটা তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও এ, সমান হলে হচ্ছে কত আর। তাহলে ও এ আর ও বি তাহলে কি হবে? পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কয়ার। তাহলে এত হচ্ছে বর্গ একক, এটা তো আমরা জানি। এরপর হচ্ছে কি, বৃত্তের পরিধি হচ্ছে কত? 2 পাই আর, এটাও আমাদের জানা আছে। এখন নতুন সূত্র হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য। এখন বৃত্তের চাপের দৈর্ঘ্য, এখন বৃত্ত চাপ, তাহলে তাহলে বৃত্ত চাপ আমরা কোনটাকে বলবো? তাহলে এই যে দুইটা বিন্দু, একটা এ বিন্দু একটা বি বিন্দু, তাহলে এ থেকে বি পর্যন্ত, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে একটা বৃত্ত চাপ। তাহলে এই পাশেও একটা কি বলা হচ্ছে? একটা বৃত্ত চাপ। তাহলে যেহেতু কোণটা এখানে থিটা আছে, তাহলে এখানে আমাদেরকে হিসাব করতে হবে চাপ হচ্ছে কত? এ বি। তার কারণ হচ্ছে কোণ তো আমাদের ওই সাইডে না, কোণ হচ্ছে এই সাইডে। তাহলে যেহেতু কোণ এটা, তাহলে আমাদেরকে চাপের দৈর্ঘ্য ধরতে হবে কোনটা? এটা এ বি। তাহলে এ বি যদি চাপের দৈর্ঘ্য হয়, তাহলে চাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল হবে কত? পাই আর থিটা ভাগ হচ্ছে কত? 180 ডিগ্রি, এত একক। এরপর বলা হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। এখন বলা হচ্ছে বৃত্ত কলা আমরা কাকে বলবো? বৃত্ত কলা বলা হচ্ছে এই যে এ বি একটা চাপ, তাহলে চাপের কি আছে? দুটা প্রান্ত বিন্দু আছে, একটা এ প্রান্ত বিন্দু একটা বি প্রান্ত বিন্দু। তাহলে এই প্রান্ত বিন্দু যদি কেন্দ্র বরাবর আমরা যোগ করে দেই, তাহলে কি একটা ক্ষেত্র পাওয়া যাবে, যেমন এ ও বি। তাহলে এই যে ক্ষেত্রটা পাওয়া যাবে, এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে কি? বৃত্ত কলা। তাহলে এই বৃত্ত কলা অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে, এটা নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার থিটা ভাগ হচ্ছে 360 ডিগ্রি, এত বর্গ একক। তাহলে মোটামুটি এই চারটা সূত্র দিয়ে আমরা 16.3 অনুশীলনী সবগুলো অঙ্কই করব। শিক্ষার্থীবৃন্দ, চলো এখন একটি ছোট্ট অঙ্ক করি। তো যেমন 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। কোথায় উৎপন্ন করে? কেন্দ্রে উৎপন্ন করে। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে থিটা ইকুয়াল তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এরপরে বলছে বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস যদি 126 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে? তাহলে অবশ্যই ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো এভাবে, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে তাহলে 126/2 এত সেন্টিমিটার। তাহলে এটাকে ভাগ করলে কত আসবে? 63 সেন্টিমিটার। এরপরে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? পাই আর থিটা ভাগ হচ্ছে কত? 180 ডিগ্রি, তাহলে এত একক। তাহলে এখানে পাই আর থিটা, তাহলে দেখো তো এখানে পাই এর মান জানা আছে, আর এর মান জানা আছে, থিটার মান জানা আছে। তাহলে আমরা কে এখানে 180 ডিগ্রি তো আছেই, তাহলে পাই আর থিটা সবগুলোর মান এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কত ডিগ্রি কত পাওয়া যাবে? 32.987 এত সেন্টিমিটার। দেখো এই সূত্রটা জানা থাকলে এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাচ্ছে এবং খুব ছোট্ট অঙ্ক। তো শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা আরেকটা মজার অঙ্ক করি। 2 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে? প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়ায় একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তাহলে একটা মাঠের যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, তাহলে ওইটাকে 2 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? ব্যাস পাওয়া যাবে। এখন তার আগে বলছে যে একটা ঘোড়া 1.5 মিনিটে একটা মাঠ ঘুরে আসে। এখন মাঠটা অবশ্যই, তাহলে যেহেতু এখানে ব্যাসের কথা বলছে, মাঠটা অবশ্যই তাহলে কি চিন্তা করতে হবে? বৃত্তাকার চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি এটাকে বৃত্তাকার চিন্তা করি, তাহলে 1.5 মিনিটে যদি ঘুরে আসে, তাহলে একবারে যদি ঘুরে আসে, তার মানে ওটাকে কি বলা হয়? পরিধি বলা হয়। তাহলে এখানে যেহেতু বলা আছে 66 মিটার বেগে, তার মানে কি 1 মিনিটে অতিক্রম করে, তাহলে কত? 66 মিটার। তাহলে 1.5 মিনিটে কত অতিক্রম করবে? তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার। তাহলে 1.5 মিনিটে অতিক্রম করে, তাহলে 66 ইন্টু 1.5, তাহলে এত মিটার। তাহলে এটা কত হয়? 66 ইন্টু 3/2, এটাকে কাটাকাটি করলে কত আসে? 99 মিটার। তার মানে কি 99 মিটার একবার ঘুরে আসা। তাহলে একবার যদি ঘুরে আসে, তাহলে এটা হচ্ছে পরিধি। তাহলে যেহেতু এখানে ব্যাস নির্ণয় করতে বলছে, আমরা যদি ব্যাসার্ধ আর ধরি নেই, তাহলে পরিধি কি হবে? 2 পাই আর।
তাহলে এখানে আমরা কত পাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত r মিটার, পরিধি হচ্ছে কত 2 পাই r মিটার। তার মানে কি আমরা পরিধি পেলাম 2 পাই r মিটার, কিন্তু ঘোরা ঘুরে আসছে কত মিটার, 99 মিটার। তার মানে কত পাচ্ছি আমরা, 2 পাই r ইকুয়াল কত পাচ্ছি 99। তাহলে এখান থেকে আমরা যদি 2r এর মান বের করি, r টা হচ্ছে কি ব্যাসার্ধ আর 2r টা হচ্ছে তাহলে কি ব্যাস, আমরা কি r এর মান না বের করে আমরা কার মান বের করব, 2r এর মান বের করব। তাহলে 2r ইকুয়াল তাহলে কত 99 বাই কত পাই, আর এটাকে ভাগ করলে কত আসবে 31.513 মিটার। তাহলে এটাই হচ্ছে কি ব্যাস, এটাই आंसर। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 নম্বর অঙ্ক আলোচনা করব। তো 3 নম্বর অঙ্কের মধ্যে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই কোণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, থিটা দ্বারা প্রকাশ করা হয়, এবং বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, r দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল হচ্ছে 21 মিটার। তারপর হচ্ছে কি ধরে নিলাম বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, এবং বৃত্তাংশের ক্ষেত্রফল কত দেয়া আছে 77 বর্গমিটার। তাহলে আমরা লিখলাম বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হচ্ছে 77 বর্গমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, কেন্দ্রে উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, পাই r স্কয়ার থিটা ভাগ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে পাই r স্কয়ার থিটা ভাগ 360 ডিগ্রি যদি হয়, এটা পাচ্ছি আমরা কি বৃত্তাংশের ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নের মধ্যে বৃত্তাংশের ক্ষেত্রফল কত দেয়া আছে, 77 দেয়া আছে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, তাহলে পাই r স্কয়ার থিটা ভাগ 360, তাহলে এটা কার সমান হবে, তাহলে কত 77 এর সমান হবে। তাহলে একবারে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পাই r স্কয়ার থিটা ভাগ হচ্ছে 360 সমান হচ্ছে কত 77। তাহলে আমরা যেহেতু এখান থেকে থিটার মান বের করব, তাহলে এটাকে আমরা কি r গুণন করে দিব। তাহলে 360, তাহলে এপাশে গুণ হয়ে গেল, পাই r স্কয়ার থিটা এখানে থাকলো। তাহলে পাই r স্কয়ার থিটা আমরা যেহেতু এখান থেকে কার মান বের করব, থিটার মান বের করব, তাহলে যার মান বের করতে হয় তাকে বাম পাশে রাখতে হয় সমীকরণের। তাহলে থিটাকে বাম পাশে রেখে পাই r স্কয়ার থিটা এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে অবশ্যই এগুলো কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আমরা ভাগ করে দিলাম। তাহলে এখানে r এর মান বসাই দিলাম, এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 20.008। এটা হচ্ছে কি, যেহেতু কোণ আমরা কি ধরছি ডিগ্রি, এই জন্য কোণের এককটা কি হবে ডিগ্রি, অর্থাৎ থিটার মান হবে কত 20.008 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এবার 6 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস হলো 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা বৃত্তাকার পার্কের কথা বলছে, তাহলে এই যে ভিতরে যে সাদা অংশটা আছে এটাকে ধরলাম আমরা একটা হচ্ছে কি বৃত্তাকার পার্ক। তাহলে এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ তাহলে কত হবে, যেহেতু এখানে ব্যাস তাহলে কত দেয়া আছে 26 দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে কত হচ্ছে 13। এবং এখানে বলা হচ্ছে তাহলে যেহেতু এটা একটা বৃত্তাকার পার্ক, তাহলে এই যে 13 যদি ব্যাসার্ধ হয়, তাহলে এইটার ক্ষেত্রফল তাহলে কতটুকু হবে, তাহলে হচ্ছে যেহেতু বৃত্তাকার তাহলে অবশ্যই কি হবে পাই r স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে ছোট হাতের r ধরি, তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ r ইকুয়াল হচ্ছে 13 মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল তাহলে কত হবে পাই r স্কয়ার, অর্থাৎ পাই r মানে হচ্ছে ছোট হাতের r স্কয়ার। তাহলে এটা হচ্ছে পাই r স্কয়ার, অর্থাৎ 13 স্কয়ার, 13 এর উপর স্কয়ার করলে হয় কত 169, আর এখানে পাই আছে এত বর্গ মিটার। এটা পাইলাম আমরা কি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। এখন পথের ক্ষেত্রফল যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাহলে পথের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে, যদি পুরোটার ক্ষেত্রফল আমাদের জানা থাকে, তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা যদি ভিতরে এই সাদা অংশটুকু বাদ দিই, তাহলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো, তাহলে পথের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল পাইলাম, তাহলে এখন আমাদেরকে পুরো অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে পুরো অংশটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে পুরাটার আমাদের কি লাগবে, তাহলে ব্যাসার্ধ লাগবে। তাহলে প্রশ্নে বলা আছে বৃত্তাকার যে পার্কটা থাকবে এটাকে বেষ্টন করে, অর্থাৎ চারিদিকে তাহলে কি থাকবে, একটা পথ থাকবে। সেই পথের প্রশস্ত তাহলে কতটুকু হবে, বা পথটা চওড়া হবে কতটুকু, 2 মিটার। তার মানে কি এই অংশটুকু কালো চিহ্নিত অংশটুকু, তাহলে এটা হচ্ছে কত 2 মিটার। তাহলে এখন ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে শুরু করে এই পুরোটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত আছে 13, এরপরে এই পাশে আবার কত আছে 2, দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে পুরো ব্যাসার্ধটা পাওয়া যাবে। তাহলে 13 + 2 করলে কত হয়, তাহলে 15। তার মানে কি পুরাটা যদি আমরা বৃত্তাকার চিন্তা করি, বৃত্তাকার হবে পথ সহ, তাহলে ব্যাসার্ধ তাহলে কত আসবে 15। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ r ইকুয়াল হচ্ছে 13 + 2, তাহলে ইকুয়াল হচ্ছে কত 15। তাহলে পুরোটা ক্ষেত্রফল তাহলে কত হবে পাই ইনটু তাহলে 15 স্কয়ার, তাহলে এত বর্গ মিটার, তাহলে 25 পাই বর্গ মিটার। তাহলে পুরাটার ক্ষেত্রফল আমরা কত পেলাম 225 পাই এত বর্গ মিটার। আর ভিতরের এই যে সাদা অংশ অর্থাৎ বৃত্তাকার পার্ক যেটা, এই পার্কের ব্যাসার্ধ তাহলে আমরা ক্ষেত্রফল কতটুকু পাইলাম 169 পাই। তাহলে যদি আমরা পুরোটার ক্ষেত্রফল দেখি, আমরা যদি ভিতরের এই অংশটুকু ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে কি পাওয়া যাবে,
পথের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখবো, তাহলে পথের ক্ষেত্রফল, তাহলে 225 পাই মাইনাস 169 পাই এত বর্গমিটার। তাহলে এটিকে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে, 56 পাই। তাহলে 56 এর সাথে তাহলে আমাদের কি করতে হবে, পাই এর মান কত, 3.1416, তাহলে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করলে তাহলে কি পাওয়া যাবে হচ্ছে 170.93 এত বর্গ মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এবার 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন বলছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার, 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তো গাড়ির, তাহলে এখানে বলা হচ্ছে গাড়ির সামনের চাকার ব্যাস যেহেতু কম দেয়া আছে, তার মানে কি সামনের চাকাটা কি হবে, পিছনের চাকার থেকে একটু ছোট। তাহলে এখানে সামনের চাকার ব্যাস দেয়া আছে, পিছনের চাকার ব্যাস দেয়া আছে, তাহলে আমরা সামনের চাকার ব্যাসার্ধ বের করতে পারবো, পিছনের চাকার ব্যাসার্ধ বের করতে পারবো। আবার এখানে বলা আছে মোট পথ দেয়া আছে কত, 88 মিটার। ব্যাস এগুলা কিসে দেয়া আছে, সেন্টিমিটারে, কিন্তু এখানে আবার কি আছে, এখানে আবার আছে মিটার। তাহলে আমাদের কি করতে হবে, এই মোট পথ যেটা অতিক্রম করবে, তাহলে এইটাকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এই জন্য আগে আমরা এটাকে সেন্টিমিটার করে নিলাম। তাহলে মোট পথ 88 মিটার, তাহলে মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 88 × 100 এত সেন্টিমিটার, তাহলে গুণ করে পেলাম এটা। এখন সামনের চাকার আগে আমরা হিসাব করব, সামনের চাকার ব্যাসার্ধ কত হবে, পরিধি কত হবে, সামনের চাকা কয়বার ঘুরবে, আমাদেরকে এটা আগে বের করতে হবে। তাহলে সামনের চাকার ব্যাসার্ধ যদি আমরা R1 ধরি, তাহলে ব্যাস যেহেতু 28 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে আমরা কি পেলাম, 14 সেন্টিমিটার। এরপর সামনের চাকার তাহলে পরিধি কি হবে, তাহলে আমাদের সূত্র জানা আছে কি, পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। তাহলে যদি 2πr হয় তাহলে 2πr, তাহলে R1, তাহলে R1 এর মান এখানে কত, 14, তাহলে গুণ করলে 28 পাই এত সেন্টিমিটার। তাহলে পরিধি যদি 28 পাই সেন্টিমিটার হয়, তার মানে কি সামনের চাকা একবার ঘুরলে তাহলে কতটুকু অতিক্রম করবে, 28 পাই এত সেন্টিমিটার অতিক্রম করবে। তাহলে একবার ঘুরলে যদি এত সেন্টিমিটার অতিক্রম করে, তাহলে এত সেন্টিমিটার যেতে তাহলে কয়বার ঘুরবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, পরিধি দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কি পাওয়া যাবে, কয়বার ঘুরে এইটা পাওয়া যাবে। অথবা তোমরা এইভাবে লিখতে পারো 28 পাই সেন্টিমিটার যেতে ঘুরে একবার, তাহলে 1 সেন্টিমিটার যেতে ঘুরে কতবার, আর হচ্ছে 8800 সেন্টিমিটার যেতে ঘুরে কতবার, এভাবে তোমরা ইচ্ছা করলে বের করতে পারো। আচ্ছা, তাহলে আমরা ভাগ করে বের করলাম, তাহলে ভাগ করলে হবে কত, 100.04 বার। তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যক বার বলছে, এই জন্য আমরা কি দশমিক মানটাকে আমরা কি অ্যাভয়েড করব, তাহলে এখানে 100 বার লিখলাম, এত প্রায়। এখন একইভাবে আমাদের কি করতে হবে, তাহলে পিছনের চাকার ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে পিছনের চাকার ব্যাসার্ধ বের করলাম, পিছনের চাকার পরিধি বের করলাম 35 পাই এত সেন্টিমিটার। তাহলে পিছনের চাকা কয়বার ঘুরবে, তাহলে মোট পথকে তাহলে পরিধি দ্বারা ভাগ করতে হবে। তাহলে 35 পাই দ্বারা এটাকে ভাগ করলাম, ভাগ করলে হবে কত, 80.03 বার। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যক বার, তাহলে কি 03 এগুলো বাদ, তাহলে আমাদের কি নিতে হবে, পূর্ণ সংখ্যক, তাহলে হচ্ছে কত, 80 বার। এখন তাহলে সামনের চাকা ঘুরে কয়বার, তাহলে 100, আর পিছনের চাকা ঘুরে 80। তাহলে এখানে বলছে সামনের চাকা কতবার বেশি ঘুরবে, পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে নিচে দুটো বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, সামনের চাকা বেশি ঘুরবে, তাহলে 100 - 80, তাহলে এত বার, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, তাহলে 20 বার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা দেখো 8 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার। এরপরে বলছে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বলছে বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গ, তার মানে হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত বর্গ আমরা কাকে বলবো, যে বর্গের 4টা শীর্ষ বিন্দুকে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা হবে, এই বর্গটাকে বলা হচ্ছে কি বৃত্তের অন্তর্লিখিত বর্গ। তাহলে যদি আমরা ABCD এটা ধরে একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গ, তাহলে যদি AC একটা কর্ণ হয়, তাহলে ABC এটা একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ABC যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ACটা তাহলে কি হবে, তাহলে অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তার মানে কি ACটা তাহলে কি হবে, এখানে অতিভুজ হবে। তাহলে ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি AC। তাহলে ABCD যেহেতু বর্গ, তাহলে 4টা বাহু তাহলে কি হবে, পরস্পর সমান হবে। তাহলে AB = BC = CD = AD, তার মানে কি এই 4টা বাহু কি হবে, পরস্পর সমান হবে। এরপর দেখো আবার OC আর OA তাহলে কি হবে, সমান, কারণ হচ্ছে OC হচ্ছে একটা ব্যাসার্ধ, OA একটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এই জন্য OC আর OA দুইটা মিলে আবার কি হবে, ব্যাস হবে। তাহলে যেহেতু এখানে পরিধি দেওয়া আছে, তাহলে পরিধির থেকে আমরা এখান থেকে আগে কি করতে পারবো, একটা ব্যাস বের করে নিতে পারবো। তাহলে যদি আমরা এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমরা R ধরে নেই, তাহলে পরিধি তাহলে কত হবে, 2πr।
তাহলে আমরা পরিধি পেলাম কত 2πr, কিন্তু প্রশ্নের মধ্যে পরিধি কত আছে 220, তাহলে নিশ্চয়ই দুইটা কি হবে পরস্পর সমান হবে। তাহলে আমরা এক দুইটাকে কি করব পরস্পর এটাকে সমান লিখবো। তাহলে 2πr ইকুয়াল তাহলে কত পাচ্ছি আমরা 220। তাহলে আমরা এখান থেকে কার মান বের করব, r এর মান বের করব। কি দরকার আমাদের, ব্যাসার্ধ দরকার, তাহলে আমরা r এর মান বের করব। তাহলে এখানে r এর মান যদি আমরা বের করি তাহলে কি পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া যাবে। r এর মানকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কি ব্যাস পাওয়া যাবে, অর্থাৎ AC পাওয়া যাবে। এই জন্য আমরা একবারে এখানে কি করব 2r এর মান বের করব। তাহলে 2r ইকুয়াল হচ্ছে কত AC। তাহলে এই জন্য আমরা কার মান বের করব 2r। তাহলে পাই পাশে ভাগ হয়ে গেল, এটাকে ভাগ করলে তাহলে কত পাওয়া যাবে 70.028। এটা হচ্ছে কি ব্যাস। তাহলে যদি ABC এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে যদি সেটাই হয় তাহলে আমরা এটা লিখলাম, তাহলে AB স্কয়ার BC স্কয়ার, তাহলে BC স্কয়ার, তাহলে এই বাহু আর AB বাহু তাহলে সমান, তাহলে BC স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, তাহলে AB স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো AB স্কয়ার লিখলাম। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি আসে 2AB স্কয়ার। তাহলে যেহেতু আমরা এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করব তাহলে কি AB টাকে একটা বাহু, এই জন্য AB এগুলাকে আমরা কি বাম পাশে নিয়ে যাব। তাহলে 2AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ারের পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা কি AB স্কয়ারের মান বের করব, তাহলে 2 পাশে ভাগ করে দিলাম, দিয়ে এখান থেকে AB এর মান বের করলাম, রুট করে দিলাম। তাহলে AB ইকুয়াল কত আসে AC/√2। AC মানে কত 2r, তাহলে 2r মানে হচ্ছে এটা 70.028। তাহলে এখানে আমরা কি করব, এই মানটা বসাই দিলাম, বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করলে তাহলে AB এর মান কত আসে 49.173, তাহলে এত মিটার। তাহলে এটাই পাচ্ছি आंसर। তোমরা পাশে এটাকে লিখে নিতে পারো। তাহলে হচ্ছে 2r, তাহলে 2r ইকুয়াল হচ্ছে AC। যেহেতু 2r ইকুয়াল হচ্ছে AC আমরা এটাকে এভাবে লিখতে পারি। এবার 9 নম্বর প্রশ্নের সমাধান দেখো। 9 নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেটা বৃত্তের পরিধি সেটা, অথবা বৃত্তের পরিধি যেটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সেটা। এখন বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। এখন এদের বলতে কি বৃত্তের ক্ষেত্রফল আর হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদেরকে বের করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আলাদা করে বের করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বের করব, করে দুইটা কি করব অনুপাত বের করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে বৃত্তের কি দরকার, ব্যাসার্ধ দরকার। তাহলে এই জন্য আমরা আগে কি ধরে নিব, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত r। তাহলে যেহেতু এখানে বলছে বৃত্তের পরিধিটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, এই জন্য আমরা কি বৃত্তের পরিধিও বের করে নিলাম হচ্ছে 2πr, এত একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে πr স্কয়ার, এত বর্গ একক, তাহলে πr স্কয়ার বর্গ একক। তাহলে বৃত্তের হিসাব শেষ। এখন আমরা কি হিসাব করব, সমবাহু ত্রিভুজের। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত হবে, তাহলে বৃত্তের পরিধি যেটা সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত হবে 2πr, তাহলে এত একক। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল হচ্ছে 2πr। তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি সমান, তাহলে এই 2πr কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, এক বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এত একক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাইলাম, তাহলে কত 2πr বাই কত পাচ্ছি 3, এত একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি √3/4a স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত 2πr বাই কত 3। তাহলে আমরা কি লিখতে পারি √3/4, এক বাহু হচ্ছে এটা, তার উপর হচ্ছে স্কয়ার, এত বর্গ একক। তাহলে স্কয়ারে কাজ করলে তাহলে কত আসে 4π স্কয়ার r স্কয়ার বাই 3 উপর স্কয়ার করলে কত হয় 9। 9টাকে আমরা কত লিখতে পারি, তাহলে 3 × 3, আবার একটা 3 ইকুয়াল তাহলে কয়টা √3, দুইটা √3 আর একটা 3। এই জন্য একবারে আমরা লিখতে পারি √3 × √3 × 3। তাহলে উপরের একটা √3 নিচের একটা √3 ক্যান্সেল, তাহলে উপরে থেকে π স্কয়ার r স্কয়ার বাই কত 3√3। তাহলে এটা পেলাম হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত πr স্কয়ার। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে πr স্কয়ার অনুপাত π স্কয়ার r স্কয়ার বাই কত 3√3। এখন অনুপাত মানে হচ্ছে কি ভাগ। তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে 3√3 তাহলে নিচে আছে, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে এটাকে ভাগ করে দিলাম, r স্কয়ার কাটা যায়, পাই দিয়ে পাই স্কয়ার কে কাটলে তাহলে কি আরেকটা পাই থাকে, আর উপরে থাকে কত 3√3। তাহলে উপরে 3√3 বাই কত পাচ্ছি পাই। তাহলে এই ভাগটাকে আবার কি হিসেবে আমরা লিখতে পারি, অনুপাত হিসেবে লিখতে পারি। তাহলে লবটা হবে তাহলে পূর্ব রাশি আর হরটা হচ্ছে কি উত্তর রাশি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি 3√3 অনুপাত হচ্ছে কত পাই। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।